নির্বাচনী আপিলে 2/3 আসনে প্রার্থী বৈধ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ফখরুলের। দিনভর ছাত্রদলের বিক্ষোভ। 24-এর আন্দোলনে জনগণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জিত হয়। তারেক রহমান, হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারো একার নয়। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়ছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামায়াত, ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় 2 ফেব্রুয়ারি। জুলাই হত্যায় তাপস সহ 24 জনের নামে পরোয়ানা। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সেমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এদিকে আপিল শুনানিতে ফেনী 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বৈধতা পেয়েছে। আপিল মঞ্জুর হয়েছে কুড়িগ্রাম 3 আসনে জামায়াতের ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহির প্রার্থিতা। শুনানির শেষ দিনে 63টি আপিলের মধ্যে 23টি মঞ্জুর হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিড় করেন প্রার্থীরা। গত 8 দিনে 4 শতাধিক প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। অপেক্ষমান অনেকের ভাগ্য নির্ধারিত হয় রোববার। 611 থেকে শুরু করে 645 নম্বর পর্যন্ত নতুন আপিল এবং গত কয়েকদিনের রায়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর শুনানি হয়। এতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে হট্টগোল হয়। টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নে বৈধতা ঘোষণা করে কমিশন। আর ঋণ খেলাপি ও মামলা থাকায় বিএনপির 2 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। 188 ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্য। তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি। এমনকি আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে কর্তৃপক্ষ একটা লিখিত দিয়ে বলেছেন যে তিনি অদ্যাবধি কোনো আর্থিক সুবিধা নেননি। শেরপুর 2 আর একটা টাঙ্গাইল 7, একটা নামঞ্জুর হয়েছে আর একটা অ্যাপ্লিকেশন নামঞ্জুর। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ নানা দাবিতে ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। ছাত্রদলের নেতারা মনে করেন, আগামী জাতীয় নির্বাচনের সামনে রেখে একটি শ্রেণী দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সুতরাং আমাদের আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটি সমাধান করা উচিত বলে আমরা মনে করি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসেছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের আবেদন শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় জীবনে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। শেখ হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারো একার নয়, তা ছিল গণ আন্দোলন। তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ব্যর্থ হলে জুলাইয়ের মতো শোক গাথা চলতেই থাকবে। গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দীর্ঘ 16 বছরে দমনপীড়ন, একতরফা নির্বাচন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠে মানুষ।
সেই জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও শহীদদের হত্যার বিচার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। আহত ও শহীদ পরিবারের শত অভিযোগের কথা শোনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এতটুকু বিশ্বাস করি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা গেলে ইনশাল্লাহ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের সন্তানদের বিচার ওনাদের প্রায়োরিটির প্রথম পর্যায়ে থাকবে। এই অভ্যুত্থানের পরে একটি ইন্টারিম সরকার আসছে, আমরা আমাদের সন্তানদের বিচার অন্তত দেখে যেতে পারবো, কিন্তু আপনারা দেখেছেন আমরা বিচারের নামে এখনো প্রহসন দেখতেছি। অনেকে কথা বলতে সুযোগ পাননি, তাদের সাথে তারেক রহমান নিজেই আসন ছেড়ে স্টেজের সামনে এসে তাদের কথা শোনেন। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো অনুষ্ঠান স্থলে। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আলাদা আরেকটি বিভাগ খোলা হবে জুলাই যোদ্ধাদের জন্য। 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ন্যায় আর শোক গাথা নয়, ভবিষ্যতে দেশের মানুষ বিজয় গাথা তৈরি করতে চায়। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তা মোকাবেলায় জুলাই যোদ্ধা ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, মতের ভিন্নতা থাকলেও দেশ এবং জনগণের কথা ভেবে একসঙ্গে বসে আলোচনা করাই গণতন্ত্রের সৌন্দর্য। তাই দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত। রাজধানীতে অনুষ্ঠিত নারীর ক্ষমতায়নে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরফাত ইসলামের রিপোর্ট। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও নানা ক্ষেত্রে পুরুষের তুলনায় এখনও পিছিয়ে রয়েছে নারীরা। তাই আগামী দিনে নারীর ক্ষমতায়নে নীতিগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পলিসি ডায়ালগের আয়োজন করে ঢাকা ফোরাম। এ সময় ক্ষমতায়নের ক্ষেত্রে নারীর চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। ক্ষুদ্র উদ্যোক্তাদের, তারা কিন্তু আমাদের জিডিপির 25% অবদান রাখে, তাদের মাধ্যমে কর্মসংস্থানটা করতে হবে এবং সেখানে নারীর অংশগ্রহণটাও বাড়াতে হবে। এতে অংশ নিয়ে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি দেশ ও জনগণের কথাও বলেন তিনি। আমি আজ এখানে দাঁড়িয়েছি ভিন্ন এক অনুভূতি ও আবেগ নিয়ে। আমি বিশ্বাস করি নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি, আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন জাইমা রহমান। যদি ইনক্লুশন না থাকে ইন লিডারশিপ পজিশনস, মিড লেভেল, জুনিয়র, সবগুলো পজিশনে, তাহলে আমরা ওনাদের দৃষ্টিটা পাবো না। নারী হোক, না হলে আদিবাসী হোক, যে কোনো ধর্মেরই হোক, আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। আর সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে বিএনপি কাজ করবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। So there should be a level playing field for everybody. সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলে সবার মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখা হবে বলেও উল্লেখ করেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। সকলের মুক্ত পরিবেশে মুক্তভাবে কথা বলার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। নিরাপত্তা ও প্রোটোকল বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। নির্বাচনের সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে বৈঠকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। জুবাইর প্রধানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার বিশেষ আমন্ত্রণে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় প্রধান উপদেষ্টার সাথে জামায়াতের শীর্ষ নেতাদের। এতে উঠে আসে নির্বাচনে মাঠ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরাও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণের বিষয়টি জাতির সাথে ধোঁকাবাজি বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যারা এ সমস্ত ইউনিভার্সিটি ভোট দিছে এরা এই জাতিরই একটা অংশ। ডাকসুতে শিবিরকে ভোট দিছে, সে বাড়িতে গিয়ে তো আর ছাত্র দলের পক্ষে থাকবে না। সুতরাং এটা খুব পরিষ্কার যে এই সকল নির্বাচন এদেশের মানুষের মাইন্ডে শুধু জাতীয় নির্বাচন না, প্রত্যেকটা বিষয়ে মানুষকে প্রভাবিত করছে। ভোটের দিন ভোট কেন্দ্রের ভিতরে আর্মিদেরকে ডিপ্লয় করা হবে। আমরা বলেছি শুধু আর্মি নয়, পুলিশ, র্যাব, আনসার কাউকেই ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশের অধিকার দেওয়া ঠিক হবে না। ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের আসনে 10 দলের পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবে না বলেও জানান জামায়াতের নায়েবে আমির। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বৈঠকে চলমান সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। পূর্ব পরিকল্পিত নাটকের অংশ হিসেবে বিএনপির ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন। এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সন্ধ্যায় বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন কমিশনে প্রার্থীদের আপিলের রায়ের দিনে বাইরে মব তৈরি এবং ভেতরে বিএনপির প্রতিনিধিদের সাথে মিটিং করে দলটির পক্ষে রায় দেওয়া হয়েছে। বিদ্যমান আইনকে তোয়াক্কা না করে সহানুভূতি দেখিয়েছে এমন রায় প্রমাণ করে বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম নয়। এ অবস্থায় এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। আজকের মতো একটা দিনে কোনোভাবেই যখন আমরা দেখি বাইরে মব সৃষ্টি করা হয়, ভিতরে রায়ের পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট দলের সাথে বৈঠক হয়, বৈঠকের পরে এসে রায় হয়, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে এটা একটা ফেব্রিকেটেড শুনানি আজকে হয়েছে এবং এখানে অনেকগুলো বিতর্কিত প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরও কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে।
প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রার্থীদের পর্যাপ্ত সময় দিচ্ছে না অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, 22 জানুয়ারির আগে প্রকাশ্যে ভোট চাওয়া যাবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত সঠিক হয়নি। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও অসহায়দের কম্বল বিতরণ কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন। বলেন, আগে নির্বাচনী প্রচারণার জন্য 3 মাস সময় দেয়া হলেও এখন তা দেয়া হচ্ছে না। এ সময় আসন্ন নির্বাচনে শুধু ভোট নয়, মাঠে নেমে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি। এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের কাউন্সিল চেয়ারপারসন মোহাম্মদ আশরাফ হোসেন হীরা অসহায়দের জন্য কম্বল বিতরণ এবং ফ্রি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার পরকালীন শান্তি কামনা করা হয়। আমরা পরিষ্কার 3 মাস সময় পেতাম। এখন এত কষ্ট করে এত আন্দোলনের পরে আমরা একটা নির্বাচনকে আদায় করলাম, কিন্তু আমরা প্রকাশ্যে কোনো কথা বলতে পারবো না, প্রকাশ্যে ভোট খেতে পারবো না, লিফলেট দিতে পারবো না। এটা আমি মনে করি যে কাজটা ওরা ঠিক করে নাই এবং প্রার্থীদের উপর একটা অভিযানী করা হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগ্নে রাদওয়ান সিদ্দিক ববি, ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত মামলার যুক্তিতর্ক শেষে এই দিন নির্ধারণ করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। এদিকে আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। দুদক অভিযোগ প্রমাণ করতে পারেনি উল্লেখ করে তার খালাস প্রার্থনা করেন তিনি। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন রাখেন। জুলাই আগস্ট আন্দোলনে মোহাম্মদপুরের শিক্ষার্থী ফাইয়াজ ও সৈকত সহ 9 জনকে হত্যার ঘটনায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ অভিযোগ আমলে নিয়ে এই মামলায় পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী 29 জানুয়ারির মধ্যে তাদের হাজির করার নির্দেশ দিয়েছে। আসামিদের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 28 আসামির মধ্যে যারা এখনও গ্রেফতার হননি তাদের মধ্যে অন্যতম হলেন তাপস, নানক, পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হারুন, বিপ্লব ও প্রলয় জোয়ারদার। এছাড়া মোহাম্মদপুরের কয়েকজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন। অপরিকল্পিত নগরায়নের ফলে যানজট, জলাবদ্ধতা ও আবাসন সংকট বাড়ছে। এসব সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে রাজনৈতিক সিদ্ধান্ত আর নগর পরিকল্পনার সমন্বয় ছাড়া টেকসই শহর গড়া সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। পরিকল্পনা ছাড়া নগরায়ন মানেই সংকটের বিস্তার। যানজট, জলাবদ্ধতা আর আবাসন সমস্যায় প্রতিদিন ভুগছে নগরবাসী। এমন প্রেক্ষাপটে পরিকল্পিত নগরায়ন নিয়ে রাজধানীর গুলশানে একটি হোটেলে বসে গোলটেবিল আলোচনা, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নগর পরিকল্পনাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া টেকসই নগর গড়া সম্ভব নয়। সারা দেশের একটা পরিকল্পনা থাকা দরকার, স্পেশাল প্ল্যান সারা দেশের, এবং দেশের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমাদের আঞ্চলিক পরিকল্পনা এবং আঞ্চলিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় পরিকল্পনাগুলো করতে হবে। রাষ্ট্রীয়ভাবে কিন্তু রিকোয়ারমেন্ট আছে প্রত্যেকটা শহর, নগর এবং উপজেলাতে একজন করে প্ল্যানার থাকবেন যে কোনো কিছু বাস্তবায়নের আগে, কিন্তু আমরা এই প্ল্যানারদের উপস্থিতি দেখছি না। যে দল যখন গিয়েছেন ক্ষমতায় পেশাজীবী নিয়েছেন, কিন্তু আমার দলের হইতে হইবে। তিনি শতভাগ আনুগত্যে যদি উত্তীর্ণ হইতে পারেন তাইলে তাকে কাজ দেওয়া হবে। তো আনুগত্যের এই নমুনায় তিনি উত্তীর্ণ হতে গিয়ে আমাদের সেই ভাইটি শেষ পর্যন্ত আর তার পেশাদারিত্বকে তিনি রক্ষা করতে পারেন নাই। নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রাজনীতি ও পেশাদার পরিকল্পনাবিদদের সমন্বয় জরুরি জানিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার উপরও গুরুত্ব দেন বক্তারা। কাগজে কলমে পলিসি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেই পলিসির ইমপ্লিমেন্টেশন নাই। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করতে পারি, যেসব জায়গায় জমি দখল আছে সেগুলো পুনরুদ্ধার করতে পারি, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়।
সেই ক্ষেত্রে পলিটিক্যাল কমিটমেন্টের বা উইলিংনেসের একটা বড় ধরনের ঘাটতি আছে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রথম এবং শেষ এই সদিচ্ছাটা তাদেরই থাকতে হবে যে তারা দুর্নীতি করবেন না। রাজনৈতিক দল ইশতেহার হচ্ছে বাজেট প্রণয়নের মতন, বাজেটের সময় জুন মাসে হইচই, বাজেট পাশ হয়ে যায়, তারপরে 1 বছর আর বাজেট নিয়ে কোনো আলোচনা নেই, কোন খাতের টাকা কোন খাতে যাচ্ছে, কি হচ্ছে, এটা কোনো আলোচনাই নেই। পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গীকারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রত্যয়ে শেষ হয় এ সভা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দিনাজপুর সহ আশেপাশের জেলায় লোডশেডিং দেখা দিয়েছে। গত বছরের নভেম্বর মাসে যান্ত্রিক ত্রুটির কারণে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটটি 2020 সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। এদিকে গত বছরের 30 ডিসেম্বর 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায় এবং 15 দিন পর আবারও উৎপাদনে আসে। তবে 4 দিন বিদ্যুৎ উৎপাদনের পর রোববার সকালে এই ইউনিটটি বন্ধ হয়ে যায়। বর্তমানে 3টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি 20 বছরের পুরনো জানিয়ে তিনি বলেন, এটি মেরামত শেষে উৎপাদনে ফিরতে সময় লাগবে। নাসির সিনট্যাক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ভুয়া ফটোকার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো ছবি ও ভিডিও। এসব কন্টেন্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বিভ্রান্তি, গুজব আর একে অন্যকে ঘায়েল করার রাজনীতি। বিশ্লেষকরা বলছেন, এতে সাধারণ মানুষের মধ্যেই তৈরি হচ্ছে বিভ্রান্তি, কিন্তু তা মোকাবেলায় নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। হেলাল আহমেদ সজীবের ক্যামেরায় আরো জানাচ্ছেন সালাহউদ্দিন কাদের। একটা খুশির খবর শোনাতে চাই। আপনারা অনেকেই আমার মেয়ে জাইমা রহমানের কাছে সাহায্য চাচ্ছিলেন। সবাই ভিডিওর কমেন্ট বক্সে বিকাশ নাম্বার দিয়ে যান। আমরা সবাইকে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর অবশ্যই বিএনপিকে ভোট দিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন নির্বাচনের প্রচারণায় সত্যিই টাকা বিলি করা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো ভিডিওই প্রকাশ করা হয়নি। ভাইরাল হওয়া ভিডিওটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি ভুয়া কন্টেন্ট। আপনারা আমার স্বামীকে ভোট দিয়ে জয় যুক্ত করলে আপনাদের লাভ হবে। এমন প্রেক্ষাপটে ফেসবুক, ইউটিউব, টিকটকে এআই দিয়ে তৈরি এ ধরনের ভুয়া ফটোকার্ড ও ভিডিওর সংখ্যা বাড়ছে। এতে অনেকেই পড়ছেন চরম বিভ্রান্তিতে। সাধারণ মানুষ সহজে বুঝতে পারছেন না কোনটা সত্য আর কোনটি এআই দিয়ে তৈরি। শত্রুরা রাষ্ট্র চালাতে পারে না, এবার জনগণ জেগেছে। এসব ভুয়া কন্টেন্টকে সত্য ধরে কোনো কোনো রাজনৈতিক দল আবার বিবৃতিও দিচ্ছে, যা পরে প্রমাণ হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। ফলে বিভ্রান্ত হচ্ছে ভোটার, ঘোলাটে হয়ে উঠছে নির্বাচনের পরিবেশ। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা আছে। এআই আগামী নির্বাচনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ক্রিয়েট করবে এবং এআই দুইভাবে ইউজ হবে। একটা হচ্ছে এআইয়ের মাধ্যমে একজন প্রার্থীর ভালো ভালো ইনফরমেশনকে, ভালো ভালো কন্টেন্টকে মানুষের কাছে প্রমোট করবে, হুইচ ইজ ভেরি পজিটিভ। বাট খারাপ করে বিভিন্ন ধরনের এন্টি জিনিসপত্র ক্রিয়েট করে আমরা আমাদের ওই ভোটারদের মধ্যে ছড়াবে। মানে ধরেন যে পক্ষে পছন্দ করে না তারা এটা করবে এবং এটার মাধ্যমে মানুষ কনফিউজড হয়ে যাবে। নির্বাচনের প্রার্থীদের নিয়ে বানানো ভুয়া কন্টেন্ট নিয়ে বিব্রত খোদ রাজনৈতিক নেতারাই। তারা বলছেন, এই অত্যাধুনিক প্রযুক্তির অপব্যবহার এখন রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। এটা শুধু তথ্য বিভ্রান্তি নয়, একটি অপরাধ। বিভিন্ন ধরনের ক্রাইমগুলো হচ্ছে আর কি। তো আমরা এগুলো দিশা আসন করেছি এবং এগুলো কিভাবে মোকাবেলা করা যায় তার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে ওনাদের এই ধরনের সাইবার একটা বড় ধরনের টিম থাকা উচিত। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছি ওনারা যেন একটা ফ্যাক্ট
চেকিং সেল তৈরি করেন, নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার আমাদের সবার যে সমন্বিত প্রয়াস সেটা সফল হবে। বিশেষজ্ঞরা বলছেন এমন বাজে পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের, কিন্তু বাস্তবে নেই কোনো দৃশ্যমান তদারকি টিম, নেই ভুয়া কন্টেন্ট শনাক্তকরণের পর তা সরানোর নজির। নির্বাচন কমিশনের একটা নীতিমালা দরকার, তারা কিভাবে সোশ্যাল মিডিয়া এবং এআই কন্টেন্টকে ওরা এন্ডোর্স করবে, না হলে আগামী নির্বাচনে এআই উইল বি এ হিউজ লাইক ইনফ্লুয়েন্সার ফর গুড অর ব্যাড সাইড। তাই বিশ্লেষকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট ও ফটোকার্ড বিশ্বাস করার আগে দুবার ভাবতে হবে, হতে হবে আরও বেশি সচেতন। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বস্ত্র খাতকে শক্তিশালী করার উদ্যোগে 10 থেকে 30 কাউন্ট তুলার সুতা আমদানির ক্ষেত্রে বন্ডের সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য স্থানীয় সুতা উৎপাদকদের রক্ষা করা এবং বস্ত্র খাতে মূল্য সংযোজন বাড়ানো। বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডকে ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষকেও বলা হয়েছে আমদানি বিলের এন্ট্রিতে তুলার কাউন্ট স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। দেশের রপ্তানি আয়ের প্রায় 84% আসে বস্ত্র ও পোশাক খাত থেকে, যার মধ্যে নিট পোশাকের অংশই প্রায় 55%। প্রবাসের খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্কাই জোন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের নতুন শাখা। ইউএই স্পেশাল করেসপন্ডেন্ট মামুনুর রশিদ জানান, জমকালো আয়োজন ও দোয়ার মাধ্যমে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের দুবাই অফিসের মার্কেটিং কর্মকর্তা আব্দুর রাজ্জাক রেজা ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হারুনুর রশিদ। স্কাই জোন ট্রাভেলস তাদের মানসম্মত সেবার মাধ্যমে প্রবাসীদের ভ্রমণ ও ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ক্রিকেট। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভেন্যু প্রসঙ্গ। ভেন্যু পরিবর্তন নিয়ে বিসিবির অবস্থানকে নীতিগত সমর্থন দিতে যাচ্ছে পিসিবি। সে দেশের গণমাধ্যমগুলোর দাবি, আইসিসির সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে না গেলে নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে পুনর্মূল্যায়ন করবে পাকিস্তান। গণমাধ্যমের খবর, খেলায় পিছিয়ে নেই ভারতেও। তারা জানিয়েছে, আয়ারল্যান্ডের জায়গায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনো সুযোগ নেই। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। টি-20 বিশ্বকাপ কোথায় খেলবে বাংলাদেশ তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে ক্রমশই। শনিবার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেওয়ার পর একদিনের মাথায় পাকিস্তানকে পাশে পেল বাংলাদেশ। পাকিস্তানের গণমাধ্যমের দাবি, আইসিসির সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে না গেলে বিশ্বকাপ খেলা নিয়ে পুনর্বিবেচনার পথে হাঁটবে পিসিবি। এছাড়াও এই বিষয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেই পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। গ্রুপ পরিবর্তন হলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডকে বদলি করা হতে পারে এমন সম্ভাবনা তৈরি হলেও ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ড। ফলে বাংলাদেশকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা ক্রমেই ডালপালা মেলে বাড়ছে। যদিও এই সপ্তাহেই জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যে কি আছে। এছাড়াও অন্যান্য দেশের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে বিড়ম্বনা কাটতে শুরু করেছে। বিশ্বকাপ খেলার জন্য ভারতের ভিসা পেয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ ও রেহান আহমেদ। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। নির্বাচনী আপিলে 2/3 আসনে প্রার্থী বৈধ, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ফখরুলের, দিনভর ছাত্র দলের বিক্ষোভ। 24-এর আন্দোলনে জনগণের অধিকার ও সার্বভৌমত্ব অর্জিত হয়, তারেক রহমান, হাসিনাকে তাড়ানোর কৃতিত্ব কারো একার নয়। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়ছে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামায়াত, ভোট কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় 2 ফেব্রুয়ারি, জুলাই হত্যায় তাপস সহ 24 জনের নামে পরোয়ানা।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।